চাকসুতে ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি। ফল যাই হোক, মেনে নেয়ার ঘোষণা ছাত্রদল ও শিবির প্যানেলের। ডাকসুতে নির্বাচন কাল। ৩ দফা প্রজ্ঞাপন দাবিতে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা। শাহবাগে কর্মসূচি শেষে শহীদ মিনারে অবস্থান। বাড়ি ভাড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ। একদিন পরও জ্বলছে রূপনগরের রাসায়নিক গুদামের আগুন। ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর। নিখোঁজদের সন্ধানে আজও স্বজনদের ভিড়। এবং বিভাজন ভুলে দেশ বাঁচানোর লড়াইয়ে সবাইকে এক হওয়ার আহ্বান বিএনপির। ফের জাতীয় নির্বাচন ও গণভোট একদিন আয়োজনের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। নির্বাচনের ফলাফল মেনে নেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল। এর মধ্যেও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালটে ভোট গ্রহণের অভিযোগ করেছে ছাত্র শিবিরের প্রার্থীরা। আর নির্বাচন কমিশন বলছে সার্বিক বিবেচনায় ভোট সুষ্ঠু হয়েছে। ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রিকশনারি মেজার আমরা নিতে চেষ্টা করেছি। এরপরেও আমাদের যে ব্যর্থতা এখানে আসলো, এটি আমার ব্যর্থতা না, এটা আমাদের সামগ্রিক রিয়েলিটি। কারণ এই অর্থে আপনারা এই মেসেজটুকু সবার কাছে পৌঁছাবেন যে অমোচনীয় তালিকা এটা আমাদের জন্য এখন আর ম্যান্ডেটরি রইল না। যে আমাদের শিক্ষার্থীরা যে রায় দিবে সেখানে জয় পরাজয় যেটাই হোক, অতীতে যেভাবে তাদের পাশে ছিলাম আগামীতে আমরা তাদের পাশে থাকবো, কাজ করে যাব ইনশাল্লাহ। আমরা ইতিপূর্বে বলেছি ফলাফল যাই হোক ইনশাল্লাহ ফলাফল আমরা মেনে নিব এবং যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাজ করব। ভোট গণনা সহ চাকসু নির্বাচনের সার্বিক খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, ভোট কাস্টিং এর হার কেমন দেখতে পাচ্ছেন? কিন্তু ভোট শুরু হওয়ার পর থেকে এখনো রয়েছে, অর্থাৎ এখন ভোট গ্রহণ শেষে গণনা চলছে। তো আমরা দেখছি অর্থাৎ যে কেন্দ্র ভোট হয়েছে সেই কেন্দ্রে কিন্তু ভোট গণনা শুরু করেছেন যারা এখানে প্রিজাইডিং অফিসার রয়েছে এবং যাদের প্রার্থীর এজেন্ট রয়েছে তারা সবাই কিন্তু রয়েছে এখানে, তারা ভোট গণনা চলছে। তো আমি সারাদিনের কথা যদি আপনাকে একটু বলি, অর্থাৎ ছাত্র শিবির এবং ছাত্র দলের এই দুই পক্ষও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছে যে কারচুপির কথা। তো আমরা এই মুহূর্তে এখানে রয়েছি, অর্থাৎ এই 10 থেকে 20 মিনিটের মধ্যে 3টি প্যানেল এখানে এই ভোট বর্জন করেছে। অর্থাৎ একটি আমরা দেখেছি শিক্ষার্থী ঐক্য একটি পরিষদ, ইসলামী শিক্ষার্থী ঐক্য পরিষদ, আরেকটা হচ্ছে ইনসানিয়া বাংলাদেশ বিপ্লব এরকম। আর এখানে এখনো সংবাদ সম্মেলন করছে ছাত্র ইউনিয়নের এই যারা প্যানেল রয়েছে তারা বলছেন সারাদিন যে ভোট হয়েছে কিন্তু শান্তিপূর্ণ ভোট হলো, ভেতরে তারা কিন্তু ভোট কারচুপি করেছে সেই অভিযোগে তারা এরই মধ্যে কিন্তু 3টি প্যানেল কিন্তু তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেছে। তো অন্যদিকে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তিনি বলছেন সুষ্ঠু এবং সুন্দরভাবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে, এখন ভোট গণনা চলছে। অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে ভোট গণনা শেষে তারা ফলাফল ঘোষণা করবেন। তো আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছে সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে বলছেন যে সারাদিন যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে তারা কিন্তু খুশি। তারা বলছেন যে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন, সেই ভোট যেন কোনো দলীয় পক্ষে না যায়, তারা কিন্তু তাদের একটাই দাবি। আর তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন, সেই জন্য তারা পছন্দের প্রার্থী যেন জয়যুক্ত হয়, সাধারণ শিক্ষার্থীদের কিন্তু এমনটাই প্রত্যাশা। তো নির্বাচন কমিশনার থেকে 8 ঘন্টা সময় লাগবে ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করতে। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ সুমন আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ব্যালট পেপারে
8 ধরনের নিরাপত্তা চিহ্ন রাখা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এরই মধ্যে ভোট গণনার জন্য পর্যাপ্ত ওয়েব মার্ক রিডার মেশিন সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে বলেন সেগুলোকে ফলাফল সেন্টারে স্থাপনের কাজ চলছে। আগামীকাল 16 অক্টোবর 2025 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। আগামী নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে ইসি। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সফররত অস্ট্রেলীয় মন্ত্রী অ্যান এলের সাক্ষাৎ শেষে সহায়তা চাওয়ার বিষয়ে জানান ইসি সচিব আক্তার আহমেদ। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান এলের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। ব্রিফিংয়ে ইসি সচিব জানান বৈঠকে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। AI intervention, misuse of information, abuse of information, fake information, এই সমস্ত ব্যাপারে এটা ওনাদেরও আছে, বলে যে এটা আমাদেরও আছে। আর সেই সাথে ওনারা যে আমাদের যে ইউএনডিপি স্পন্সার্ড একটা যে প্রজেক্ট আছে ব্যালট, সেটাতে ওনারা সহযোগিতা করছেন। আমাদের কাছে তো নির্বাচনে পলিটিক্যাল কোনো এজেন্ডা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমাদের সাথে কথা বলার সুযোগও নেই। 3 দফার বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে 3 ঘণ্টা পর অবরোধ তুলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে আসতেই পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। কণ্ঠে একটাই দাবি, 20% বাড়ি ভাড়া দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। কয়েক হাজার শিক্ষক অবস্থান নেয় শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি গাড়ির মধ্যে, অসুস্থ হয়ে যাইতাছি। আপনারা আন্দোলন করতেছে, আমরা তো ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী। কি করার আছে ভাই? আমাদের তো মরণ অবস্থা হয়েছে। প্রত্যেকটা দিন একটা দিন, মানে একদিন না প্রতিদিনের কাহিনী আছে। এর আগে আন্দোলনের 4র্থ দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। আমরা আজকের 4 দিন খাই না খেয়ে দুঃখে কষ্টে রাজপথে পড়ে রয়েছে। শিক্ষক দ্বারা আমরা সামনের দিকে এগিয়ে গেছি, আর এই শিক্ষক আজকে মার খাচ্ছে। আমাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, আর আমরা যারা কর্মচারী বৃন্দ আছেন তাদেরকে 75% উৎসব ভাতা দিতে হবে। আমাদের মানবিক দাবি সেটা সরকার পূরণ করে নিলে ইনশাআল্লাহ আমরা আন্দোলন থেকে সরে যাব। সরকার দাবি না মানলে জাতীয়করণের 1 দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষকরা। যদি এই দাবি মেনে না হয়, পরবর্তীতে আমাদের দাবি থাকবে 1 দফায় যাব। জাতীয়করণ ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে থাকবে না। আগামী কর্মসূচি হবে তালা কর্মসূচি, এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে, সকল প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের শিক্ষক একযোগে ঢাকার এই অলিতে গলিতে শিক্ষক রূপান্তরিত হবে। মূল বেতনের ওপর 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা 75% উন্নীত করার দাবি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে সরকারের সক্ষমতা অনুযায়ী 5 থেকে 20% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান চিত্র কি, আর শিক্ষকরা কি বলছেন? আমরা এই মুহূর্তে আছি জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তো এখানে কিন্তু শিক্ষকরা টানা 4 দিনের মতো তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে, এবং 4 দিনের আজকের দিনের কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই তারা সমাপ্তি ঘোষণা করেছে। কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর বেলা 2টার দিকে তারা
শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তারা চলে যায় শাহবাগে, সেখানে অবস্থান নেয় এবং শাহবাগে অবস্থান নেওয়ার কারণে কিন্তু চারিদিকে কিন্তু তীব্র যানজট এবং জনভোগান্তি সৃষ্টি হয় এবং সেই ভোগান্তির কথা চিন্তা করে তারা আজকের মতো কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আছি। রিঙ্কু, আপনি জানেন যে তাদের দাবি 3টা: 20% বাড়ি ভাড়া, মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা দাবিতে তারা আন্দোলন করছে এবং তারা বলছেন যে শহীদ মিনার প্রাঙ্গণে এসে তারা যে কর্মসূচি দিয়েছেন সেখানে তারা বলছেন যে আগামীকাল বেলা 12টার মধ্যে যদি তাদের দাবি দেওয়া না মানা হয় সেক্ষেত্রে তারা তাদের তিন দফা দাবি চলে যাবে 1 দফা দাবিতে, সেটি হচ্ছে জাতীয়করণে। এবং তারা যমুনার প্রাঙ্গণে লং মার্চ কর্মসূচি ডাকও দিয়েছেন। তো এই মুহূর্তে আসলে আমার দেখছেন পেছনে কিন্তু অনেক শিক্ষকরা রয়েছেন যারা আন্দোলন করছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের কালকের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। আমাদের আগামী কালকের কর্মসূচি হচ্ছে আমরা যমুনার অভিমুখে লং মার্চ হবে এবং সেখান থেকে আমাদের প্রজ্ঞাপনের আদায় করে আমরা সেখান থেকে ফিরে আসব। আপনারা জানেন আমরা গত 12 তারিখ থেকে প্রেস ক্লাবের সামনে আমাদেরকে যেভাবে লাঠিপেটা করা হয়েছে, এতে করে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, আর জাতি ক্রুদ্ধ, বিশেষ করে শিক্ষক সমাজ এবং আমরা যারা শিক্ষক আছি আমরা অনেক অবহেলিত এমপিভুক্ত শিক্ষক। রিঙ্কু, এই শিক্ষক যেমনটি বলছিলেন যে আধুনিক এই সভ্যতার সময় যে শিক্ষকদের যে বেতন ভাতা 12,500 টাকা বেতন ভাতা আসলে এটি যথেষ্ট নয়, এটি বলাই যায় অযৌক্তিক এবং তাদের যাতে যৌক্তিক দাবি দেওয়াগুলো সরকার মেনে নেয় সেই দাবি কিন্তু তারা করছেন। রিঙ্কু, আমার কাছে এই ছিল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ মনির আপনাকে। রূপনগরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জনের মৃত্যুর একদিন পরেও নিয়ন্ত্রণে আসেনি রাসায়নিক গুদামের আগুন। রাসায়নিক থাকার কারণে এই আগুন নেভাতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনায় নিহত 16 জনের মরদেহ ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। টেস্টের জন্য ইতোমধ্যেই মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে নিখোঁজদের সন্ধানে আজও ঘটনাস্থলে দেখা গেছে স্বজনদের আহাজারি। উষা ফিরদৌসের রিপোর্ট। ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরও নিয়ন্ত্রণে আসেনি রাসায়নিক গুদামের আগুন। সেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। পুড়ে যাওয়া গুদামের বিষাক্ত ধোঁয়ায় আশপাশের পোশাক কারখানার কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সেগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের একটি দল, আর আশপাশের এলাকাগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। মালিক পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের সাথে আগে অনুমতি নেবেন, আমাদের সাথে অনুমতি নেওয়ার পরে তারপরে খুলবেন, তাছাড়া খুলতে পারবেন না। এটা আমরা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছি এবং এখানে সিনসিকোড টেপ দেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, কেমিক্যালের বিষয়টি বিপজ্জনক, তাই আগুন নেভাতে সময় লাগছে। প্রচন্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। নিখোঁজদের সন্ধান পেতে ছবি হাতে ঘটনাস্থলে অপেক্ষা করছেন স্বজনরা। আগুন লাগার পর থেকে খোঁজ না পেয়ে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন অনেকে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস। আমার একটাই ছেলেটা হারাই গেছে, মারা গেছে, জীবিত আছে না, জীবিত যদি পাই থাকে আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ খুশি হয়ে নিয়ে থাকে তাহলে কেন মরতে হবে। কত মেডিকেল বিচার যে পাইনি, আবার এখনো খোঁজ করছি পাইনি, মুক্তায় নাইগা এই কথা কইছে মতন আমরা যেন বেউসের মতন হয়ে গেছি। যে কোনো ফ্যাক্টরি পিছন থেকে একটা গেট থাকবে, সাইডে একটা গেট থাকবে, সামনে একটা গেট থাকবে, তাহলে আমরা কি করব? পিছনে সামনের গেটের সমস্যা, আমরা পিছনের গেটে বের হব। একই চিত্র ঢাকা মেডিকেলের লবিগুলোতে। স্বজনদের না পেয়ে ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। কষ্টের এই অপেক্ষা যেন অনন্তকালের। আমরা ওইখানে খুঁজছি, ছবি নিয়ে খুঁজছি, কিন্তু আমরা পাইতেছিলাম না, কেউ কোনো সন্ধানই দিতে পারে নাই। চিনতে পারিছি ভাই, আর পোশাক আছে, তা বাদেও আমার বেটার মুখ আমি দেখে চিনেছি ভাই। এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে পরবর্তীতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে, আর যেগুলো কেউ ক্লেমেন্ট নাই বা আননোন থাকবে সেগুলো হয়তো আমরা কয়েকদিন দেখব
তারপরে হয়তো বা আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যেই মর্গে থাকা 16 মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নতুন নতুন দাবি তুলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করে দেশ বাঁচানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআরে মানুষের ধারণা কম উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। দেশকে স্থিতিশীল করতে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন জরুরি বলেও মত দেন তিনি। কেমনে হবে যেটা বুঝি না, ভোটটা কাট দিব, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সংস্কার প্রস্তাবে ঐক্যমত না হওয়া বিষয়গুলোকে জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করবো। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো গত্যন্তর নেই। নির্বাচিত সরকার না এলে দেশের সংকট আরো ঘনীভূত হবে বলে জানান তিনি। এমন ঘটনা ঘটলো যে পিয়ারই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল, এটা আমার মনে হয় অবান্তর কথা তারা বলছেন এবং বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন, অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। রাজনৈতিক দলগুলোর ঐক্য না হলে কালো ঘোড়ার অনুপ্রবেশ ঘটতে পারে বলেও আশঙ্কা করেন রিজভী। চক্রান্ত থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে, তো সেগুলো আমার মনে হয় যে মোকাবেলা করার মতো জনগণ এবং এখন বর্তমানে যারা কাজ করছেন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তারা এটা যথার্থভাবে আইডেন্টিফাই করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে জানিয়ে আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে উপস্থাপিত যুক্তিতর্কে বিষয়টি প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর। এদিকে দেশ জুড়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ ৪৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন একই ট্রাইব্যুনাল। মিসবাহ রহমানের রিপোর্ট। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। গত ৩ দিন এই মামলার পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর। এদিন এই মামলায় ৫টি অভিযোগের দ্বিতীয়টি তুলে ধরেন তিনি একাধিক টেলিফোন কনভারসেশনের মাধ্যমে। এ সময় জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরাসরি নির্দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে তা প্রমাণে সাক্ষীদের জবানবন্দি তুলে ধরেন তাজুল ইসলাম। জানান, শুধু দেশে নয় আন্তর্জাতিক আদালতেও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণের যথেষ্ট তথ্য উপাত্ত আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনার মামলায় যে তথ্য, বিশেষ করে যে বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, পুলিশ, বিজিবি, র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই, অর্থাৎ জমায়েত হওয়ার আগেই, শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষার্থী আবু সাইদ হত্যা ও চাংখারপুলে ৬ হত্যা মামলা সহ ৩টি অভিযোগ প্রমাণের বিষয়বস্তু তুলে ধরবেন প্রসিকিউশন। আগামীকালকে আমরা বাকি 3টা যে চার্জ আছে ঘটনা কেন্দ্রিক, সেগুলোর ব্যাপারে তুলে ধরবো এবং কমান্ড রেসপন্সিবিলিটির উপরে যে আন্তর্জাতিক আইন, দেশীয় আইনে যে আইনের যে সমস্ত দৃষ্টান্ত আছে, নজির আছে, সেগুলো আমরা তুলে ধরবো এবং তার মধ্য দিয়ে হয়তো প্রসিকিউশনের আর্গুমেন্টের আমরা সমাপ্তির দিকে যাব। এদিন জুলাই আন্দোলনে দেশ জুড়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক, আমির হোসেন আমো, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের 16 এমপি মন্ত্রীকে হাজির করা হয়। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মিসবাহ রহমান,
মোহনা সংবাদ, ঢাকা। কয়েক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব উপদেষ্টা পরিষদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সরকার বদ্ধপরিকর। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না। আন্তর্জাতিক প্রসঙ্গ, আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। সবশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের হামলায় 12 জনেরও বেশি আফগান বেসামরিক নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত পোস্ট এবং 6টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আবারও উত্তপ্ত পরিস্থিতি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। মঙ্গলবার রাত থেকে কুররম জেলার সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলে। এতে আফগান সেনাবাহিনী 4টি সীমান্ত পোস্ট ও 6টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করে পাকিস্তান সেনাবাহিনী। সংবাদ মাধ্যম জিও নিউজের তথ্য মতে মঙ্গলবার কুররম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তানের যোদ্ধা এবং নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি। জবাবে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ ও নার্গসার পোস্টে বিমান ও স্থল হামলা চালায় পাকিস্তান সেনারা। এতে আফগান সেনাদের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের পাশাপাশি টিটিপির এক শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর তুর্কমানজাই ও পোলসেন পোস্টেও হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে পাক সেনাবাহিনী। এর আগে 11 অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুরাড্ডা, বাজারু সহ বিভিন্ন এলাকায় হামলা চালায়। ওই সংঘাতে 200 জনের বেশি আফগান যোদ্ধা এবং 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর। আফগানিস্তানে টিটিপি নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9 অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। আফগান সরকার বলছে ওই হামলার মাধ্যমেই পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। এর জবাবেই 11 অক্টোবরের হামলা চালানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। 18 অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। সিরিজের সব টিকিট অনলাইনে এবং প্লে স্টোর থেকে অ্যাপের মাধ্যমে কাটা যাবে। সর্বনিম্ন মূল্য টিকিট পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য রাখা হয়েছে 300 টাকা। অন্যদিকে শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 400 টাকা। অপেক্ষাকৃত ভালো গ্যালারিগুলোর মধ্যে ক্লাব হাউসের টিকিট মিলবে 800 টাকায়। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। চাকসুতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ফল যাই হোক, মেনে নেয়ার ঘোষণা ছাত্রদল ও শিবির প্যানেলের। রাকসুতে নির্বাচন কাল। 3 দফার প্রজ্ঞাপন দাবিতে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা। কাল মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা। বাড়ি ভাড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ। একদিন পর জ্বলছে রূপনগরের রাসায়নিক গুদামের আগুন। ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর। নিখোঁজদের সন্ধানে আজও স্বজনদের ভিড়। এবং বিভাজন ভুলে দেশ বাঁচানোর লড়াইয়ে সবাইকে এক হওয়ার আহ্বান বিএনপির। ফের জাতীয় নির্বাচন ও গণভোট একদিন আয়োজনের দাবি। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।